সরোজিনীকে বাঁচাতে হসপিটাল থেকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে গেল রণ। ওইদিকে রেগে গেল রাগিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সরোজিনীকে ব্লাড দেওয়ার জন্য হসপিটালে হাজির হয় বিনু। তখন বিনু এসে বলে, হ্যাঁ রিপোর্টার দিদিকে আমি ব্লাড দেব। তখন এই কথা শুনে রণ খুব খুশি হয়। তারপরেই তাড়াতাড়ি করে ভিতরে চলে যায় বিনু আর গিয়ে ব্লাড দিতে থাকে। এদিকে সরোজের অপারেশন হতে থাকে আর এদিকে বিনুর শরীর থেকে রক্ত নিতে থাকে। তারপরেই বিনু বলে, আমার বোনকে আমি কিছুতেই কিছুতেই মরতে দেব না, ওকে আমি বাঁচাবই। এদিকে অপারেশন চলাকালীন রণ খুব চিন্তা করতে থাকে। তারপরে দেখা যাবে ডক্টর আসে। তখন রণ বলে, ডক্টর অপারেশন সাকসেসফুল হয়েছে তো? তখন ডক্টর বলে, হ্যাঁ চিন্তা করবেন না, এখন অনেকটা স্টেবল আছে রোগী, অপারেশন সাকসেসফুল, এখন কোনো চিন্তার কোনো কারণ নেই। তখন তো এই কথা শুনে খুশি হয় রণ সহ সবাই, কিন্তু অবাক হয়ে যায় রাগিনী। তারপরে দেখা যাবে রণকে সবাই বলে, দাদা ঠিক আছে, সরোজিনী ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তখন সবাই খুব খুশি। তারপরে রণ রাগিনীর কাছে যায় আর গিয়ে বলে, মম শুনেছো, শুনেছো সরোজ ঠিক আছে, সরোজের অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আর কোনো চিন্তার কারণ নেই। তখন রাগিনী বলে, হ্যাঁ বেটা, আমি তো তোমাকে বলেছিলাম তুমি চিন্তা করো না, ঠিক সুস্থ হয়ে যাবে সরোজিনী। ওইদিকে রাতুলকে রাগিনী বলে, কি হবে এবার, ও তো সুস্থ হয়ে গেল। তখন রাতুল বলে, সেটাই তো দেখছি, এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওইদিকে রণ বসে বসে ভাবে যে বারবার করে কেন সরোজিনীর উপরই অ্যাটাক হয়। তার মানে কি, আগেরবার আমি ভুল ভেবেছিলাম, মমের উপর অ্যাটাকটা হয়েছে, কিন্তু না, সেটাও সরোজিনীর উপরই অ্যাটাক করা হয়েছিল। তার মানে এবার প্রথম নয়, বারবার হচ্ছে। আর ও না আমাদের বাড়িতে থাকার জন্য অদ্ভুত এক জোর করছিল, কিন্তু কেন? তাহলে কি এই অ্যাটাক হওয়ার কারণটা আমাদের বাড়িতেই? না, সরোজিনী সুস্থ হলে সবটা আমাকে জানতে হবে। তারপর দেখা যাবে ভিতর থেকে বিনু বেরিয়ে আসে। তারপরেই বিনু বেরিয়ে আসলেই ডানা এগিয়ে যায়। ওইদিকে রাগিনী রাতুলকে বলে, না যে করে হোক ওই সরোজকে আমাদের পথ থেকে আলাদা করতেই হবে, সরাতেই হবে। এই মেয়েটা কি কি জানে আমরা তো জানি না। তারপর ডানা বলে, আপনার জন্যই আজকে সরোজিনী বৌদি ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। আপনি যদি সময় মতো এসে রক্ত না দিতেন তাহলে এটা পসিবল হতো না। তখন বিনু বলে, না না, কি বলছেন, সবকিছু তারই ক্রেডিট, আসলে আমরা তো কিছুই করি না, আমরা তো জাস্ট মানুষ মাত্র। তখনই ডানা বলে, না না, আপনি যা করার করেছেন। তখন বিনু বলে, আচ্ছা আমি কি ওই রিপোর্টার দিদির সঙ্গে দেখা করতে পারবো? তখন রাগিনী এসে বলে, না, তুমি রক্ত দিয়েছো, তার জন্য তোমাকে টাকা দেওয়া হবে, কিন্তু তুমি দেখা করতে পারবে না। সরোজিনী এখনো তো অসুস্থ, ওর সঙ্গে এখন দেখা করতে দেওয়া যাবে না। রাতুল, ওর টাকাটা মিটিয়ে দাও। আমরা কখনো এরকম ভিড় ভাট্টা একদম পছন্দ করি না, টাকা দিয়ে তাড়াতাড়ি করে বিদায় করো। তারপরে রাতুল গিয়ে বিনুকে টাকা দেয় আর বলে, নাও, ভালোই তো, রক্ত দিয়ে টাকা উপার্জন, খারাপ না কিন্তু। তখন তো বিনু এই কথা শুনে প্রচন্ড রেগে যায়, কিন্তু টাকাটা হাতে নেয়। তখন তো ডানা সহ সবাই অবাক হয় বিনু টাকাটা হাতে নেওয়াতে। তখন ডানা মনে মনে ভাবে, উনি যদি এখন টাকাটা নিয়ে নেয় তাহলে অনেকটাই অবাক হব আমি। তারপর দেখা যাবে বিনু এগিয়ে যায়, একটা ওয়াশম্যানকে বলে, কাকা এই নিন টাকা, আসলে আমার একজন খুবই অসুস্থ হসপিটালে আছে, তার জন্য প্রার্থনা করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তখন এই কথা শুনে সেই ওয়াশম্যান অবাক হয়। তখন তো ডানা খুব খুশি হয়ে যায়। ওইদিকে বিনু ওয়াশম্যানকে টাকাটা দিয়ে বলে, বাড়ির সবাইকে খাওয়াবেন, ঠিক আছে? তখন তো ওয়াশম্যান খুব খুশি হয় আর বলে, ঠিক আছে বাবা, সে সুস্থ হয়ে যাবে, তাতেই সুস্থ হয়ে যাবে। এই বলে ওয়াশম্যান সেখান থেকে টাকাটা নিয়ে চলে যায়। ওইদিকে রাগিনী আর রাতুল চোখ বড় বড় করে এই কাণ্ড দেখতে থাকে। তারপর দেখা যাবে বিনু রাগিনীর কাছে যায়, গিয়ে বলে, শুনুন ম্যাডাম, আমরা গরিব হতে পারি, আমরা যাকে রক্ত দেই টাকার জন্য রক্ত দেই না, আমরা রক্ত বিক্রি করি না, যাকে দেই ভালোবেসে রক্ত দেই, বুঝতে পেরেছেন? তাই টাকা দিয়ে কোনোদিনও আমাদেরকে আপনারা কিনতে পারবেন না। তখন এই কথা শুনে খুব রেগে যায় রাগিনী আর রাতুল। তারপরে দেখা যাবে ডানা বিনুর মুখে এই কথা শুনে খুব খুশি হয়, যোগ্য জবাব দেওয়াতে খুবই খুশি হয়ে যায় সবাই। তারপরে বিনু বলে, ঠিক আছে ম্যাডাম, আমার কর্তব্য যেটা ছিল আমি করে দিয়েছি, আমরা না কোনোদিনও কারো থেকে কোনো কিছু আশা করি না। এই বলে চলে যেতে লাগলে ডানা বলে, দাঁড়ান, এর জন্য আপনার একটা পাওনা আছে, আপনি যেটা করেছেন খুব ভালো করেছেন। এই বলেই বিনুকে গালে চুমু দেয় ডানা, যা দেখে রাগিনী প্রচন্ড রেগে গিয়ে বলে, ডানা, এই বলে চিৎকার করে ডানার কাছে আসলেই রাতুল সেখান থেকে রাগিনীকে ধরে নিয়ে যায় আর বলে, এটা একটা হসপিটাল, এখানে দিদি একদম সিনক্রেট করো না, চলো। তারপরে ডানা চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। ওইদিকে রাতুল বলে, দিদি মাথাটা ঠান্ডা করো, কিছু বলো না। তারপরে দেখা যাবে বিনু চলে যেতে লাগলে রণ বলে, আপনি চলে যাচ্ছেন? তখন বিনু বলে, হ্যাঁ, আমার কাজ তো শেষ হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। তখন বিনু বলে,
আমাকে কোনো দরকার হলে ডাকবেন। তারপরে রণ বলে ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা? তখন বিনু কিছু না বলে রণ বলে ঠিক আছে, মামুর কাছ থেকে নিয়ে নেব, চিন্তা করবেন না। তারপরে দেখা যাবে বিনু বলে রিপোর্টার দিদিকে একটু সাবধানে রাখবেন। আসলে বিপদ এখন কেটে গেছে মানে কিন্তু বিপদ শেষ হওয়া নয়, বিপদই কিন্তু এখন শুরু। তাই ওনাকে চোখে চোখে রাখবেন, আরো কিন্তু বিপদ আসতে পারে। তখন বিনুর মুখে এমন কথা শুনে রণ অবাক হয়ে যায়। তারপরে বিনু বলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে বিনু সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অপারেশন থিয়েটার থেকে সরোজিনীকে বের করে আনে নার্স। তখন তো সরোজিনীকে দেখেই রণ বলে সরোজিনী, সরোজিনী, কিন্তু সরোজিনীর কোনো জ্ঞান নেই। সরোজিনীকে কেবিনে শিফট করা হয়। তারপরে রণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বিনুর কথাগুলি ভাবতে থাকে। ওইদিকে রাতুল বলে আচ্ছা দিদি তোমার কি মনে হচ্ছে বলো তো? তখন রাগিনী বলে আমার মনে হচ্ছে এই বিনু আর সরোজিনী কিছু একটা জানে। ওদের দুজনে কথা বলতে দিলে চলবে না। ওরা দুজন এক হয়ে যদি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, এই বিনু যদি কিছু বলে দেয় সরোজিনীকে, না না তার আগে সরোজিনীকে সরাতে হবে, সরাতেই হবে। ওইদিকে কেবিনে যায় রণ। আর রণ গিয়েই সরোজিনীকে বলে আপনি কি ভেবেছেন আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন? না না, আমি আপনাকে ফাঁকি দিয়ে কিছুতেই যেতে দেবো না। আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে আমার, যে উত্তরগুলো আপনাকে দিতেই হবে, দিতেই হবে আপনাকে। সেই উত্তরগুলো না দেওয়া পর্যন্ত আপনাকে আমি ছাড়বো না, কোথাও যেতে দেবো না আপনাকে আমি, কোথাও না। কি ভেবেছেন আপনি পালিয়ে যাবেন? পালিয়ে যেতে পারবেন না। তখনই ডক্টর সেখানে আসে আর সে বলে দেখুন রোগী এখন ভালো আছে, চিন্তা করবেন না, তবে রাতে একজনকে এখানে থাকতে হবে, কারণ ওনার এখনো তো জ্ঞান ফিরেনি, সেই জন্য। তখন রণ বলে চিন্তা করবেন না, আমি এখানে থাকবো, আমি মানে আমি, কেবিনে শুধুমাত্র আমি থাকবো। তখন ডক্টর বলে দেখুন একজন নার্স তো থাকতে হবে। তখন রণ বলে না, আমি বলেছি তো, আমি মানে আমি, কাউকে লাগবে না, আমি শুধু একাই এখানে থাকবো। তখন এই কথা শুনে ডক্টর খুব অবাক হয়। তারপর ডক্টর বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো দরকার হলে আমাকে বলবেন। এই বলে ডক্টর চলে যায়। তখন রণ বাইরের দিকটা ভালো করে খেয়াল করতে থাকে। তখন একটা শব্দ পেয়ে অন্যদিকে চলে গেলে ওইদিকে রাতুল মামা ছদ্মবেশ নিয়ে সেখানে চলে আসে সরোজিনীকে মারার জন্য। তারপরে রাতুল মামা ভিতরে চলে আসে আর একটা ইনজেকশন বের করে যখনই সরোজিনীকে ইনজেকশনটা পুশ করতে যাবে, তখনই সরোজিনী চোখ খেলে ফেলে। আর চোখ খুলেই সঙ্গে সঙ্গে সেই রাতুল মামার হাতটা ধরে ফেলে আর বলে আমি জানতাম তোরা আমাকে মারতে আসবি, তাই আজকে তো তোকে আমি পালাতে দেবো না, কিছুতে পালাতে দেবো না। এই বলে সরোজিনী অনেক ধস্তাধস্তি করতে থাকে রাতুল মামার সঙ্গে। তখনই সেখানে রণ চলে আসে আর রণ এসে রাতুল মামাকে ধরে ফেলে আর বলে আমি জানতাম তোরা আসবি, তোদেরকে আমি কিছুতে যেতে দেবো না। তোকে কে পাঠিয়েছে সরোজিনীকে বারবার করে মারার জন্য? কে পাঠিয়েছে বল, কে পাঠিয়েছে? এই বলে মাস্কটা খুলতে গেলেই রাতুল মামা রণকে ধাক্কা দিয়ে বাইরে চলে যায়। তারপরেই সেখান থেকে দৌড়ে পালাতে চায় আর ওইদিকে রণ রাতুল মামার পিছন পিছন দৌড়তে থাকে। তারপরে বাইরে গিয়ে রণ রাতুল মামাকে একটা ইট ছুঁড়ে মারলেই রাতুল মামার পিঠে গিয়ে লাগে। তখন রাতুল মামাকে রণ ধরে ফেলে, কিন্তু দুজনের ধস্তাধস্তির মধ্যে রাতুল মামার কিছুতে মাছটা করতে পারে না। আর ওইদিকে তখনই একটা গাড়ি চলে আসে আর সেই গাড়িতে তখন রাতুল মামা উঠে চলে যায়। আর রণ বলে আমি এত বড় ভুলটা কি করে করলাম, কি করে? এত বড় একটা সুযোগ ছিল আমার হাতে, তারপরেও আমি সেই সুযোগটা মিস করলাম। না না, সরোজিনীকে আমাকে এখানে রাখলে চলবে না, এখান থেকে সরোজিনীকে কোনো সেফ জায়গায় নিয়ে যেতে হবে। এই বলেই কেবিনে গিয়ে সরোজিনীকে কোলে করে সেখান থেকে নিয়ে চলে যেতে লাগে রণ। তো বন্ধুরা, রণ কি পারবে সরোজিনীকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।